দরজাটা খুলতেই দেখলাম একটি কাঠখোট্টা ধরনের একজন ব্যক্তি। আমি বললাম, আমার নাম সুদীপ্ত দাস। আচ্ছা, এটা 42 নম্বর পিরিয়ডে নেন তো? লোকটি বলল, হ্যাঁ, এটাই। আমি বললাম, আপনার নাম অখিলেশ মজুমদার তো? আপনি ওই পেপারে বিজ্ঞাপন দিয়েছিলেন না বাড়ি ভাড়ার জন্য? আমি ফোনও করেছিলাম, আপনি বললেন বাড়ি ভাড়া আছে। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়েছিলাম। আপনি ভেতরে আসুন। আমাকে উনি বললেন, আপনি কি করেন, বাড়ি কোথায়? আমি বললাম, আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। আসলে আমার বাড়ি হাওড়ার বাগনানে। এখানে জব পাওয়ায় বাড়ি ভাড়া করে থাকতে হয়। আসলে বাড়িওয়ালাটা এত অভদ্র, তাই বাধ্য হয়ে বাড়িটা চেঞ্জ করতে হলো। উনি বললেন, আচ্ছা আচ্ছা, আপনি হাত মুখ ধুয়ে নিন। আজকে আমি আপনাকে খাবারটা দিয়ে দিচ্ছি। কাল থেকে আপনি নয় আপনার ঘরেই খাবেন। আমি বললাম, না না, আমি বাইরে থেকে খাবার খেয়েই এসেছি। আসলে আজকে শনিবার তো, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল। তাই ডিনারটা একটু তাড়াতাড়ি করে নি। এখনো পেট ভর্তি আছে। আপনি শুধু আমার একটু ঘরটা দেখিয়ে দিন। উনি বললেন, ও হ্যাঁ, ওই যে 3 নম্বর ঘরটি, একদম বাথরুমের পাশেই। সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু কিছু দরকার হলে বলবেন, আবার কালকে কথা হবে, কেমন? আমি বললাম, ঠিক আছে, অবশ্যই বলবো। ঘরটা এসে দেখলাম খুব একটা বড় না হলেও ঠিকঠাক। একজন থাকার জন্য অনেকেই। একটা একজনের মতো খাট, একটা পুরনো আলমারি, আর দুটো দেওয়াল কাটা তাক, আর একটা ছোট মতো টেবিল খাটের পাশে, আর একটা চেয়ার। বাইরের বাথরুম থেকে মুখ ধুয়ে এসে চেয়ারে বসতেই ঘুম ঘুম ভাব এলো। ক্লান্ত চোখে তাকিয়ে দেখলাম ঘড়িতে 6টা বেজে গেছে। তারপর কখন যে চোখটা লেগে গেল বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর চোখ বন্ধ অবস্থায় বুঝতে পারলাম একটা অদ্ভুত শব্দ অনেকক্ষণ থেকেই কানে আসছে। বিরক্ত হয়ে দরজাটা খুলে বাইরে এসে দেখলাম বাইরেটা অন্ধকার, কিন্তু শব্দটা হয়েই চলেছে। ভারী অদ্ভুত শব্দটা, কেমন যেন একটা, মনে তো হচ্ছে সামনের ঘরটা থেকেই আসছে। ঘরটার সামনে এসে বুঝলাম, হ্যাঁ ঠিকই তো, এখান থেকেই তো আসছে। আমি আলতো করে দরজাটা খুললাম। দরজাটা দিয়ে উকি মেরে দেখি আমার বাড়িওয়ালাটি দুটি ভাঙা দেওয়াল সিমেন্ট মেরে সেটাকে ভরাট করছে। একটা পুরোটা হয়ে গেছে, আর একটা কিছুটা বাকি। ঠিক বুঝলাম না, লোকটা কি পাগল? এ তো সকালেও করা যেতে পারে, এত রাতে করছেন কেন? হঠাৎ আমার পেছন থেকে মনে হলো একটা ঠান্ডা কিছু আমার কাঁধে এসে পড়লো। সঙ্গে সঙ্গে আমি পেছনে ফিরে তাকালাম, আর তাকাতেই আমার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। দেখি একটা ছোট্ট বাচ্চা ছেলে, তার সারা দেহ ফ্যাকাশে হয়ে গেছে, আর দুটো চোখের জায়গায় শুধু দুটো গর্ত। আবারও পেছন থেকে সেই ঠান্ডা স্পর্শ। আবারও আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি সেই একই দৃশ্য, কিন্তু এবারের অবয়বটি একটি মহিলার। আমি ঠিক করে ঠাউর করার আগেই অবয়বটি যেন মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন একসাথে অনেক মানুষের কান্নার আওয়াজ শুনতে পেলাম। মনে মনে ভাবলাম, এ কোথায় এসে পড়লাম? হঠাৎ কানে একটা শব্দ এলো, কেউ যেন আমায় ডাকছে। ভালো করে সুদীপ্তবাবু শুনে বুঝলাম, সুদীপ্তবাবু, এ তো অখিলেশ বাবুর গলা। সুদীপ্তবাবু। চোখ মেলে দেখি উনি আমার উল্টো দিকে বসে আমায় ডাকছেন। বুঝলাম আমি ওনার ঘরে। আমার পরনে এখনো আমার অফিসের জামা কাপড়। ঘড়িতে তাকিয়ে দেখি 6:30 বাজে। ঠিক ব্যাপারটা বুঝলাম না, আমি এখানে কি করে চলে এলাম? অখিলেশবাবু বললেন, কি হলো সুদীপ্তবাবু, আপনি হঠাৎ কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেলেন কেন? আমি বললাম, মানে আমি কি এতক্ষণ এখানেই বসেছিলাম আপনার ঘরে? উনি বললেন, হ্যাঁ, এতক্ষণ তো কত কথা বললেন, আমিও বললাম। তারপরেই তো কথা বলতে বলতে আপনি হঠাৎই যেন অজ্ঞান হয়ে গেলেন। আমি বললাম, না মানে আমি
না, কিছুই বুঝতে পারছি না। আমি তো আমার ঘরে চলে গেলাম, শুয়ে পড়েছিলাম। তারপরে তো হঠাৎ একটা আওয়াজ। আমার কথাটা শেষ করার আগেই উনি বললেন, কি বলছেন আপনি? আপনি তো সবার প্রথম আমার ঘরেই এলেন। এখনো তো আপনার ঘরটা আমি দেখাইনি আপনাকে। আমি বললাম, কিন্তু বিশ্বাস করুন, আমি অন্য কিছু দেখেছি। উনি যেন গম্ভীরভাবে বললেন, কি দেখেছেন? আমি যা যা দেখেছি সবটা ওনাকে খুলে বললাম। সবটা শুনে উনি বললেন, আপনি কি সত্যি এইগুলোই দেখেছেন? সত্যি যদি এইগুলোই দেখে থাকেন, তাহলে... আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, তাহলে কি? আমি কাদের দেখলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি বললেন, আপনি যতটুকু জেনেছেন ওটাই অনেক, কিন্তু এরপর আপনাকে আর বাইরে ছাড়া যাবে না। আমি বুঝলাম কিছু তো একটা আমার সাথে ঘটছে বা ঘটতে চলেছে। আমি ওনাকে বললাম, কি সব কথা বলছেন আপনি? আর আমি কি বা এমন জেনেছি? আমি একটু আগে কাদের দেখলাম? উনি বললেন, তাহলে শুনুন, কারণ মরার আগে আপনারও জানা দরকার আপনি ঠিক কাদের দেখেছেন। কারণ আপনারও আর এই 42 পিটুরি লেন ছেড়ে বেরানো হবে না। আমি আমার রাগটা চেপে চুপ করে বসে রইলাম। উনি বলে গেলেন, আপনি যাদেরকে দেখেছেন তারা হলো আমার স্ত্রী ও আমার ছেলে। আমি বললাম, কিন্তু কিন্তু ওনারা মারা গেলেন কিভাবে? উনি বললেন, আহ আপনি বড্ড প্রশ্ন করেন, শুনুন না চুপ করে। আচ্ছা সুদীপ্ত বাবু, আপনার যদি একটা জিনিসের প্রতি ছোটবেলা থেকে প্রচন্ড ন্যাক থাকে, ভালোবাসা থাকে, আর সেটা যদি করতে আপনার বারংবার বাধা আসে, আপনি তাহলে কি করবেন? নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। আমারও তো ঠিক তাই। আমি ছোট থেকেই প্রচন্ড ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন দেবদেবী, মন্ত্রতন্ত্র, এই সমস্তের প্রতি প্রচুর আগ্রহ। খুব জানতে ইচ্ছা করে। যতই জানি ততই মনে হয় যেন আরো জানি। কোন মন্ত্রে কি হয়, কোন মন্ত্রে কোন দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়, বিশ্বাস করুন পাগলের মতো ইচ্ছা করে। তাই তো অনেক ছোট থেকেই সবার আড়ালে এটা নিয়ে পড়ে থাকতাম। অনেকবার মা বাবা ধরতে পেরে বারণও করে, কিন্তু তাও আমি শুনিনি। তখন আমার বয়স ছিল 28 কি 29। একদিন আবারও বাবা মায়ের কাছে ধরা পড়লাম। ভীষণ অশান্তি হয়েছিল বাড়িতে, তাই বাড়ি ছেড়ে দিলাম, চলে আসি এখানে। একটা নতুন জীবন শুরু করি আমার স্ত্রী ও আমার ছোট্ট ছেলে কুট্টুসকে নিয়ে। ভালোই চলছিল, কিন্তু ওই যে ছোটবেলার আগ্রহ, সেটা তো আর ছাড়তে পারিনি। ভেবেছিলাম হয়তো আমার স্ত্রী ও ছেলে আমার ব্যাপারটা বুঝবে, কিন্তু না, বোঝেনি। সেই আমার বাবা মায়ের মতোই অবস্থা। ছোটবেলা থেকে তাড়িয়ে আসা যন্ত্রণা আর কতদিন সহ্য করব বলুন তো? তাই ওদের থেকে নিজেকে মুক্ত করে নিলাম। আর আপনি ওদেরই রেখেছেন। আপনি কি মানুষ? আপনি আপনার নিজের স্ত্রী সন্তানকে... উনি বললেন, সুদীপ্ত বাবু, আমার এই কাজে যেই আমার সামনে বাধা হবে তার পরিণতিও এমনই হবে। আর আপনি বললেন না আপনি আরো অনেকের আওয়াজ শুনেছেন, তারাও এই আপনারই মতোই সব জেনে গিয়েছিল, তাই তাদেরও আর এখান থেকে বেরানো হয়নি। হঠাৎ দরজায় একটা টোকা পড়ার শব্দ শুনে সেদিকে তাকিয়ে দেখি একজন পুলিশ অফিসার। ওনাকে দেখে কিছুটা যেন স্বস্তি বোধ করলাম। অখিলেশবাবু বললেন, কি ব্যাপার অফিসার, হঠাৎ আমার বাড়িতে? উনি বললেন, সেটা জানতেই পারবেন। আমাকে উনি বললেন, আপনার নামে সুদীপ্ত? হ্যাঁ। উনি বললেন, এমন একটা অবস্থায় আপনি যে বুদ্ধি করে নাম্বারটা ডায়াল করেছিলেন, এটাই বাঁচোয়া।
বুঝে এনেছেন ওটাই অনেক, কিন্তু এরপর আপনাকে আর বাইরে ছাড়া যাবে না। অখিলেশ বাবু বললেন, অফিসার, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অফিসার বললেন, ফোনে আপনার সমস্ত কিছুই শুনলাম তো, হাজতে চলুন, সবই বুঝতে পারবেন। আমি বললাম, একদম স্যার, ছাড়বেন না স্যার, একদম, উনি বড্ড উন্মাদ। হঠাৎ একজন কনস্টেবল এসে বলল, স্যার, মাটির তলার একটি ঘরের সব কটা দেওয়ালই ফাঁপা। অফিসার বলল, দেওয়ালগুলো ভাঙাও, কিছু নিশ্চয়ই পাবে। আমি অখিলেশ বাবুকে বললাম, তার মানে আপনি এতদিন ধরে যত মানুষকে মেরেছেন সব ওই ঘরে? অফিসার বললেন, হ্যাঁ, আমারও তাই মনে হয়, সব ওইখানেই আছে। আমি বললাম, না না অফিসার, সবাই ওইখানে নেই, দুজন আজ ওই ঘরেই শুয়ে আছে, ওই দুটো দেওয়ালে, ওনার স্ত্রী আর ছেলে। অখিলেশ বাবু বললেন, কি আজে বাজে বকছেন? অফিসার বলল, সেটার উত্তর নয় আমি দেব। উনি কনস্টেবলকে বললেন, ওনাকে নিয়ে যান। এরপর অফিসার বললেন, কি ভাবছেন, চলুন। আমি বললাম, একটা কথা ভাবছি। উনি বললেন, কি? আমি বললাম, অফিসার, আমার যতটুকু মনে পড়ছে, আমি কিন্তু এই বাড়িতে এসে আমার ঘরটাতেই প্রথম যাই। হ্যাঁ, তার আগে ওনার সামনে বাইরেটা কিছু কথা হয়েছিল, কিন্তু সেটা খুবই অল্প। তারপর আমি আমার ঘরে চলে যাই, এরপর হাত মুখ ধুয়ে আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। তারপরে তো এসব অদ্ভুত অদ্ভুত কাণ্ড দেখি, ওনার ভাঙা দেওয়াল ভরাট করা, ওনার ছেলে বউদের অবয়ব, অনেক লোকেদের কান্না, এতটুকুই আমার মনে আছে। তারপরে দেখি আমি ওনার এই ঘরে বসে, আর উনি আমার সামনে বসে আমায় ডাকছেন। উনি আমায় বললেন, আমি নাকি ওনার সাথে বসে কথা বলতে বলতে হঠাৎই অজ্ঞান হয়ে যাই। কিন্তু একটা মানুষ প্রায় 8 ঘন্টার কাছাকাছি আমার সাথে কথা বলল, আর আমার তার একটা কথাও মনে নেই। কিন্তু আমি যে কাজটা করিনি সেটা আমার মনে আছে। আমার ওনার সাথে 8 ঘন্টার উপর কথা বলা আর আমার কল্পনায় এই সমস্ত দেখা, দুটো ঘটনার মধ্যে তো একটাই মানুষ, কিন্তু একটা মানুষই একই সাথে দুটো জায়গায় কিভাবে থাকতে পারে? কিছুই তো মিল খুঁজে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, যেটা পাচ্ছি সেটা হলো ঘড়িতে সেই সময়। আমি যদি পুরোটা কল্পনাও করে থাকি, কিন্তু তবুও আমি সেই ঘরে ঢুকে ঘড়িতে সময় দেখেছিলাম, তখন 6টা। আর তার ঠিক 8 ঘন্টা পরে আমি যখন বুঝলাম যে আমি ওনার ঘরে বসে, তখন আমি ঘড়ি দেখি, আর তখন বেজেছিল 6:30। এবার আপনি বলুন, পুরো 8 ঘন্টা আমার সাথে যা যা ঘটেছে সেটার একটাও আমার কিছু মনে নেই, কিন্তু যেটা আমি করিনি সেটা আমার মনে আছে। অফিসার বললেন, সুদীপ্ত বাবু, দেখুন, আমার যতটুকু মনে হয় এটা ওনার স্ত্রী আর ছেলেই আপনাকে দেখিয়েছে, যাতে ওনারা অখিলেশ মজুমদারের হাত থেকে মুক্তি পেতে পারে, আর এখান থেকে, আর সেটাতে ওনারা সফলও হয়েছেন। কিন্তু নাও হতে পারতেন যদি না আপনি সাহস করে আমাদের কলটা করতেন। আসুন। হ্যাঁ, হয়তো তাই আজকের পর থেকে এই 42 পিটুরি লেনের বাড়িতে কাউকে বন্দি থাকতে হবে না।